কিন্তু আজকে এভিডেন্সটা নষ্ট করে দেওয়ার জন্য আজকে দর্শক কিন্তু আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে এখন পর্যন্ত সেই ইনফরমেশন আপনারা পেয়েছেন কিনা জানি না, কারণ আমি যেহেতু এটা নিয়ে লড়াই করছি আমার কাছে তথ্য এসছে একদম। সেটা কি করেছে জানেন? যাতে এভিডেন্সে প্রমাণিত না হয় তার জন্য যে 1 থেকে 172 পর্যন্ত রিপোর্টটা আপনারা দেখলে না চমকে যাবেন। আমার কাছে রয়েছে পুরো ফাইলটা, যে কিভাবে ক্যালকাটা পুলিশ 5 দিন এবং বাদ বাকি যে দিনগুলোতে অ্যাডিশনাল এসপি সিবিআই সীমা পাহুজা, আবার বলছি ঘটনার দিন তার টাওয়ার লোকেশন পাওয়া গেছে আরজিকর হসপিটাল। আইন আছে আমাদের দেশে, আইনের প্রয়োগ নেই, ইমপ্লিমেন্টেশন অফ ল দেখে হচ্ছে। আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। আপনি জানেন সেই দিনের যে ঘটনাটা, সেটা মুখ্যমন্ত্রী বলেছিল আমি সারা রাত বসে মনিটরিং করে। সিডিআর কল ডিটেলস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুখী হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। যারা দোজ আর দ্য অভিজ্ঞ এক্সপেরিয়েন্স পার্সন এফএসএল এর ফরেন্সিক সেখান থেকে তাকে নিয়ে যেতে হবে। কেন আজকে কথা বলছি জানেন? কারণটা বলছি, গতকালকে যে অভয়াকাণ্ডে যে 3 জনকে সাসপেন্ড করেছে, দেখুন কীভাবে নক্কারজনকভাবে আজকে এই মার্ডার কেসটাকে আজকে একটা আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করার জন্য একটা চূড়ান্ত একটা চিন্তাভাবনা ছিল তাদের। আমার আজও মনে আছে, আমি সেই পুলিশ অফিসার, এতটুকু গর্ব করে আপনাদের বলছি না, আমি সেই পুলিশ অফিসার। 9/8/2024 যখন নাকি আজকে অভয়ার মৃত্যু হয়, আমি 2012 সালে জনগণ মনে বলে একটা অনুষ্ঠান হয়েছিল আপনার আরজি কলে, আমি ওখানে ছিলাম। আমি দেখেছি অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে ওখানকার যারা ডাক্তার তারা কিভাবে কান্না করে আমাকে অরিন্দম আচার্যকে বলেছিল যে স্যার আপনি যে বক্তব্যগুলো বললেন আপনি জানেন না, সঠিক কথা বলেছেন। যে সেই রাত্রেবেলা যখন নাকি ওকে হত্যা করার পরে 9 তারিখ ভোরবেলা এই টিচারগুলো যখন নাকি প্লেস অফ অকারেন্সে যায়, গিয়ে দেখে অর্ধ উলঙ্গ অবস্থায় একটা ডাক্তার পড়ে আছে, তার প্রফিউজ ব্লিডিং হচ্ছে, তার গায়ে নানা রকম আজকে মার্কস অফ ইনজুরি। আজকে কখনো স্যার ও সুইসাইড করেনি, স্যার সুইসাইড করেনি, ওকে হত্যা করা হয়েছে, প্রিপ্ল্যান্ড ওয়াইজ হত্যা করা হয়েছে, নানা রকম কথা। কেন আজকে কথা বলছি আপনাদের বোধহয় মনে আছে যে ক্যালকাটা হাইকোর্ট 15 তারিখে একটা রায় দিল ইমিডিয়েট সিবিআইকে, যে ইমিডিয়েট মানে এখন থেকে ইমিডিয়েট আজকে তদন্তটা করতে হবে, আদারওয়াইজ এভিডেন্স নষ্ট করে দেবে। দেখুন ঠিক ক্যালকাটা হাইকোর্ট কিন্তু ধরতে পেরেছিল। 14 তারিখে আপনাদের মনে আছে আরজিকর ম্যাক্স করে দিল, প্রায় 400-500 ছেলে আমাদের জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে এগুলো সমস্ত প্রিপ্ল্যান করে প্লেস অফ অকারেন্স মার্ডার করে যে বেসিনে হাত ধুচ্ছিল সেটা পর্যন্ত ম্যাশ করে দিয়েছে। কেন আপনাকে বলি আজকে কথা, যে ডেড বডি আজকে সকালবেলা মৃত্যু হয়েছে, ডেড বডি যেভাবে নাকি ছিনিয়ে নিয়ে চলে গেছে, মা তার ডেড বডি পাচ্ছে না। আমি আবার বলছি, এই তিলোত্তমা যদি আজকে হিন্দু না হয়ে মুসলিম হতো, তিলোত্তমা খাতুন হতো, তাহলে আজকে হিম্মত হতো না। কারণ আমরা ডেড বডি আজকে যদি কবর দেওয়া হতো, সেই ডেড বডি ডিজেন্টার করে আজকে কিছু আমরা প্রমাণ পেতাম। কিন্তু আজকে এভিডেন্সটা নষ্ট করে দেওয়ার জন্য আজকে দর্শক কিন্তু আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে এখন পর্যন্ত সেই ইনফরমেশন আপনারা পেয়েছেন কিনা জানি না, কারণ আমি যেহেতু এটা নিয়ে লড়াই করছি আমার কাছে একটা তথ্য এসছে একদম। সেটা কি, যে যেদিন নাকি মারা যায় সেই দিন যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আজকে গিয়ে তাকে পাঠানো হয়েছিল, অভয়ার মা ওখানে দাঁড়িয়েছিল কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি, তার সাথে কমপ্লিট নন কোঅপারেশন করেছে। আপনারা জানেন সুরথাল রিপোর্ট যখন করা হয় তখন আত্মীয় থাকলে তার পাশে সই নিতে হয়, ও তো ছেড়ে দিন। কি করেছে জানেন? যাতে এভিডেন্সে প্রমাণিত না হয় তার জন্য আমরা জানি রেপ হলে ভ্যাজাইনাল সোয়াব থাকে, সিমেন্ট থাকে, এইগুলো সমস্ত বের করে দিয়ে ইনজেক্ট করেছে নতুন প্রমাণ। চান দেখুন আজকে যখন পরবর্তীকালে সিবিআই যখন চণ্ডীগড়ে সিএফএসএল পাঠালো, দেখুন ওখানে একটা ইংরেজিতে লেখা আছে কন্টামিনেটেড, তার মানে ভেজাল। আমি অসংখ্য ধন্যবাদ, আই পেড মাই ডিপ রেসপেক্ট টু শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মিস্টার অনুপম বাবুকে, যে 1 থেকে 172 পর্যন্ত রিপোর্টটা আপনারা দেখলে না চমকে যাবেন। আমার কাছে রয়েছে পুরো ফাইলটা, যে কিভাবে ক্যালকাটা পুলিশ 5 দিন এবং বাদ বাকি যে দিনগুলোতে অ্যাডিশনাল এসপি সিবিআই সীমা পাহুজা আজকে কিভাবে আজকে কনস্পিরেসি করে মামলাটা শেষ করেছে। এবং তার সাথে আমি আবার আপনাদের বলবো যে এর সাথে আরও একজন যুক্ত, যেটা কালকে আমি টিভিতে বলেছি, এটা নিয়ে অনেক হইচই হয়েছে। আজকে যদি পুলিশ কমিশন যদি আজকে সাসপেন্ড হয়ে থাকে, আজকে যদি ডিসি সাসপেন্ড হয়ে থাকে, ডিসি সেন্ট্রাল যদি আজকে সাসপেন্ড হয়ে থাকে, যে টাকা দিতে গেছিল আজকে অভিষেক গুপ্তা সাসপেন্ড হয়েছে, ন্যায্য কারণে সাসপেন্ড হয়েছে, তাহলে
আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি, কমন ইন্টেনশন, গ্যাং রেপ এবং মার্ডারের যে সেকশনগুলো রয়েছে তাতে আজকে কেন সীমা আহুজাকে অ্যারেস্ট করা হবে না? কেন আজকে সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় যেভাবে নাকি আজকে, আমি আপনাদের আবার বলছি, গতকালকে এই কথাটা বলার জন্য আমি খুব খুশি হয়েছি যে আমি রহড়া রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আমার মহড়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক আজকে আমাকে ফোন করেছেন, 96 বছর বয়স, অরিন্দম একদম সঠিক কথা বলেছে। কেন আজকে শতপ্রণোদিত হয়ে চিফ জাস্টিস নিয়ে গেছিল মামলাটা, হাইকোর্ট থেকে নিয়ে গেছিল, এবং আপনারা দেখবেন সেই হাইকোর্টে যখন সিবিআই ক্লোজ কভারে দিয়েছিল উনি বলেছিলেন আমি বিস্মিত হয়ে গেছি একদম যে এমন একটা রিপোর্ট এসছে, আমি বিস্মিত হয়েছি, আমাকে একটা ভাবতে হবে। আর সেই মানুষটা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস এই মামলাটা যাতে ত্বরান্বিত না হতে পারে, এই মামলাটা যে আজকে ড্যামেজ হয়ে যেতে পারে, তার জন্য আজকে সর্বনাশ করেছে। তার এগেস্টে কেন কনস্পিরেসি, ক্রিমিনাল কনস্পিরেসি হবে না? অ্যাবেটমেন্টের চার্জ আসবে না কেন? আজকে কমন ইন্টেনশন আসবে না? সবাই মিলিতভাবে আজকে শেষ করে দিয়েছে। অতএব আমি মনে করে থাকি যে আপনারা জানেন একটা ডেড বডি, একটা মানুষ যদি মৃত্যু হয়, আমাদের সময় আমরা দেখেছি, আমরা যাব সেখানে তুলসী দেব, গঙ্গার জল ছেটাবো, আমরা বার্নিং ঘাটে যাব, সেখানে আমরা বার্নিং ঘাটের টাকাটা পর্যন্ত আজকে তার মা বাবা দিতে পারেনি। আপনারা ভাবতে পারছেন যে কত বড় একটা কনস্পিরেসি? দেশ স্বাধীনতার পরে 36 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি করার পর একটা সুপার স্পেশালিটি হসপিটালে অর্গানাইজড অ্যান্ড প্রিপ্ল্যান্ড ওয়াইজ তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা ছিল। কেন? আজকে অভয়া জানতে পেরেছিল এই করাপশন, এই জানতে পেরেছিল যে কীভাবে আজকে থিসিস জমা দিয়ে অন্যের কাছ থেকে স্মৃতি নিয়ে তোমাকে দেবে টাকার বিনিময়ে। জানতে পেরেছিল মরা, আপনারা কোনোদিন শুনেছেন যে মৃতদেহ যে ওখানে যে আজকে মর্গ ছিল সেটা থেকে পর্যন্ত টাকা আয় করছে? আপনারা নিজের মনে একটু জিজ্ঞাসা করুন তো, সিবিআই যখন আজকে তদন্ত করে তো 192 ঘন্টা ইন্টারোগেশন হয়েছিল। অ্যারেস্ট এবং ইন্টারোগেশনের মধ্যে অনেক পার্থক্য। অ্যাপ্রিহেন্ড করে, অনুমান করে তাকে 192। কিসের অনুমান? তুমি যদি আজকে অনুমান দৃঢ় না হয় তাহলে 192 ঘন্টা তার ল্যাপটপ সিজ হচ্ছে, তার মোবাইল সিজ হচ্ছে, তার টাওয়ার আজকে বলেছিল সে আজকে মধ্যমগ্রাম না কোথায় আজকে নার্সিংহোমে ছিল, প্রমাণিত হয়েছে ঘটনার দিন। আবার বলছি ঘটনার দিন তার টাওয়ার লোকেশন পাওয়া গেছে আরজিকর হসপিটাল। ইন স্পাইট অফ দিস আজকে দেখুন কেন আপনারা বোধহয় জানেন না, এই যে সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে নয়, দুর্নীতির দায়ে। এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি, সে দুর্নীতির দায়ে একটা কনকক্টেড করে একটা সিভিক পুলিশকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আইন আছে আমাদের দেশে, আইনের প্রয়োগ নেই, ইমপ্লিমেন্টেশন অফ ল দেখে হচ্ছে। আপনার আমার যে আইন, সেই আইন যদি আপনার আমার ক্ষেত্রে আপনাকে সোজা লক আপ ঢুকিয়ে দিচ্ছে, একদম সোজা লক আপ। আর এই সমস্ত রাজনৈতিক নেতা বিত্তশালীদের যদি এই আইনটাই হয়, লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। কোটি কোটি টাকা আজকে সুপ্রিম কোর্টকে দিয়ে কি ভয়ঙ্কর অবস্থা করেছে আপনারা ধারণা করতে পারছেন? একটা মা তার সন্তানের মুখ দেখতে পারলো না। কালকে তার এক কাকা বলছিল, একজন ডাক্তার, যে কিভাবে আজকে 10 লক্ষ টাকা দিতে বলেছিল, কিভাবে তাকে আজকে ডেড বডি বাড়িতে পৌঁছে গেছে সোদপুরে, কিন্তু মা জানে না, মাকে আজকে থানাতে আটকে রেখে দিয়েছে। কলকাতার ইতিহাসে স্বাধীনতা পাওয়ার পরে কলকাতার ইতিহাসে যে সাদা ড্রেসটা দেখছেন, আজকে বটতলা থানার ওসি অ্যারেস্ট হয়ে গেল, আজকে সাসপেন্ড হচ্ছে ক্যালকাটা পুলিশ। আজকে একজন ডিসি শান্তনু বিশ্বাস সিনহা না কি নাম, আপনারা ভাবতে পারছেন, একটা সাদা ইউনিফর্ম পরে বসে আছে। আমি তাই বলতে চাচ্ছি, এই বিগত দিনের সরকার যে অত্যাচার সাধারণ মানুষের উপর উঠেছে, মৌলিক অধিকার, আপনি যদি কিছু বলে থাকেন আপনাকে অ্যারেস্ট করে দিচ্ছে। কিন্তু দেখুন এই যে আইনটা রয়েছে আমাদের দেশে, যে আইনগুলো রয়েছে, আইনটা কিসের জন্য? একটা নদী, সেই নদীর দুটো পাড় কেন বাঁধানো থাকে জানেন? জলস্ফীতি হয়ে যাতে আজকে মানে মাঠ ঘাট পুকুর যাতে ভেসে না যায়, মানুষের মৃত্যু না হয়, শস্য শ্যামলার যেন ক্ষতি না হয়, আজকে পশুদের যাতে, মানুষের যেন গৃহপালিত পন্তুর যেন মৃত্যু না হয়, তার জন্য বাদ দেওয়া হয়। আর আমার সমাজকে, আমার দেশকে আজকে রক্ষা করার জন্য, নারীদের রক্ষা করার জন্য, মানুষদের রক্ষা করার জন্য, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই আইনটা। অথচ দেখুন এই আইন, এই বিগত দিনের সরকার কিভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দিনের পর দিন, আমি আপনাদের আবার বলছি যে কিভাবে সন্ত্রাসবাদদের এরা মদত দিয়েছে। আপনাদের বোধহয় মনে থাকবে নাগরাকাটাতে 2জন এমপি যখন নাকি ত্রাণ নিয়ে গিয়েছিল, তাদেরকে কিভাবে মার্সিলেসলি পেটানো হয়েছিল।
একজন আজকে যে মিনিস্টার হয়েছে মিস্টার শঙ্কর বাবু, ওনাকে কিভাবে পেটানো হয়েছিল, নাগরাকাটা কারা ছিল জানেন? তারা ছিল ম্যাক্সিমাম বাংলাদেশি সন্ত্রাসবাদীর লোক। আবার পরবর্তীকালে আছে বলছি শামসেনগঞ্জ, আজকে যে বাবা এবং ছেলেকে যে মারা হলো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যেভাবে নাকি হত্যা হচ্ছিল, যেভাবে হত্যা হয়েছে, সেই সময়ে তাদের চিৎকারে কেউ আসেনি। লোকের সামনে গলা কাটছে কিভাবে, আমরা দীপু দাস বাংলাদেশ বলে চিৎকার করছি, দীপু দাস বলছে যে হ্যাঁ আমরা এখানে আজকে দীপু দাসকে আমরা হত্যা করেছি, আর এখানকার এরা বলছে যে তোমরা একজন করেছো, এই দেখো আমরা দুজন করেছি। আবার আমরা মুর্শিদাবাদে 11 জন আজকে বিচারককে আপনি আটকে রেখে কিভাবে হ্যাকেল করেছে। আপনাদের বোধহয় মনে আছে যে হাইকোর্টের সুপ্রিম কোর্ট যখন নাকি দেখে বিস্মিত হয়েছিল যে আজকে 11 জন বিচারক যারা এসআইআর নিয়ে আজকে সত্যিকারের আজকে সত্য ঘটনাটা জেনে আজকে যদি কেউ পেয়ে থাকে, কেউ যদি আজকে আমাদের ভারতীয় নাগরিক হয়, সেই ক্ষেত্রে 100 আজকে আপনি ভেবে দেখুন 705 জন বিচারককে বাইরে থেকে আনা হয়েছিল এখানে, 19 জনকে সিলেক্ট করেছিল ট্রাইব্যুনালে। আজকে কিভাবে নন কোঅপারেশন করে আজকে মুর্শিদাবাদের যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের মধ্যে মনে আছে। এই ঘটনায় আজকে সুপ্রিম কোর্ট 4th এপ্রিল একটা ঘোষণা করেছিল যে উনি জানিয়েছিলেন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, যে আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা জানি না, পশ্চিমবঙ্গে আজকে আইন শৃঙ্খলা বলে কিছু আছে, এবং মোস্ট পোলারাইজড স্টেট থ্রুআউট দ্য ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছিল। আপনি ভাবতে পারছেন? তারা বুঝতে পারছে, আমাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছে তারা চিৎকার করছে, কান্না করছে, অথচ আমার সরকার চুপ করে বসে আছে। আরও ছেড়ে দিন, আপনি চলে আসুন মুর্শিদাবাদ ফরাক্কায়, আজকে ওখানে মনিরুল ইসলাম একজন এমএলএ ছিলেন, তিনি আজকে কিভাবে বলছে যে আমি মুসলিমদের রিপ্রেজেন্টেটিভ বলে ওখানে বিডিওকে পর্যন্ত পিটিয়ে দিয়েছিল। আপনি দেখেছেন কেসটা? উনি বাদ। কয়েকজন রামশ্যাম যদুমধু ছাগল গরু ওই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মনে করে এরা, তাদেরকে ধরে নিয়ে পাঠিয়ে দিয়েছে। এটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট, দেখিয়ে দিয়েছে যে 15 জন 20 জন অ্যারেস্ট করে দিয়েছে। তমান্না, আপনি বলুন তো, তমান্না বলে খাতুন মেয়েটি কি অপরাধ ছিল, 10 বছর বয়স, তাকে কিভাবে হত্যা করা হয়েছে বোম ছুড়ে। আমি যত বলবো তত আমার দুঃখ ভরে যাবে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ঈশ্বরের অপার করুণা, এবং আমার মনে হচ্ছে ঈশ্বরের দেবদূতের মতো আবির্ভাব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আমাদের মিস্টার নরেন্দ্র মোদী, যেদিন 9 তারিখে ষষ্ঠাঙ্গে প্রণাম করে মানুষের কাছে উনি করজোরে যাচ্ছে প্রণাম করছিল। তার পরের দিন সকালবেলা আমি দেখতে পাই, আপনারা বোধহয় দেখেছেন, সেই দিনের সকালটায় পূর্ব দিকে কিন্তু একটা সূর্য ওঠেনি, শত শত হাজার হাজার সূর্য আকাশে উঠে আমাদের অন্ধকারকে দূরে সরিয়ে কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি করার জন্য আবির্ভূত হয়েছিল। আরও একটা বলি, অনুকরণীয় রোল মডেল করেছেন আমাদের নতুন আমাদের মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী। কেন বলছি আপনাকে, দেখবেন বিধানসভায় যখন উনি প্রথম ঢোকে, লাল কার্পেট দিয়ে যখন যাচ্ছে, উনিও কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন কার্পেটের মধ্যে না। আপনারা লক্ষ্য করবেন, ঠিক বাঁ দিকে দেখবেন মাটিটাকে ছুঁয়ে, আমার এই মাটি শব্দের প্রথম অক্ষর মা, আমার এই মালা শব্দের প্রথম অক্ষর মা, আমার এই মানুষের প্রথম অক্ষর মা, প্রতিমাতেও মা রয়েছে, সারেগামাতেও মা রয়েছে। মাতৃভূমি আমার মায়েরা, আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের মা বোনেদের রক্ষা করার জন্য যে অঙ্গীকার আমরা নিয়েছি, চোখের সামনে আমরা দেখেছি যে মানুষ শব্দের প্রথম অক্ষর যদি মা হয়, মায়েদের উপর এরা কী চক্রান্ত করেছে, কিভাবে হত্যা করেছে, ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, নারী নির্যাতন, বধূ নির্যাতন, হত্যা, এছাড়া আর কি অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার ছাড়া এই বিগত সরকার কি দিতে পেরেছে আপনাকে বলুন। অতএব আমি মনে করে থাকি যে ঈশ্বরের অপার করুণা, আমাদের এখানে গ্রেটার ক্যালকাটা নয়, আজকে গ্রেটার কলকাতা হতে পারতো যদি আজকে এই বিগত তৃণমূল সরকার যদি আজকে ভোটে যেতে পারতো, বা যদি আজকে এমন হতো আজকে 40-60 হলেও কিন্তু আপনি আমার জীবন থাকতো না। অতএব আমি আপনাদের বলবো যে এই সরকার, আমি কোনো পার্টি করি না, যে পদক্ষেপগুলো পরপর নিচ্ছে আমি কিন্তু অত্যন্ত খুশি, আমার মতো হাজার হাজার মানুষ খুশি। অতএব আমার মনে হচ্ছে যে এই সরকারকে চোখের মণির মতো করে কিন্তু আজকে রক্ষা করতে হবে।
একেবারেই। স্যার, একটা প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে যে এই যে আইপিএস 3 জনকে সাসপেন্ড করা হলো, স্বভাবতই মানুষের মনে একটাই প্রশ্ন যে আপনার মনে থাকবে আপনি এই আরজি করের এই ঘটনার একদম প্রথম থেকে আমাদের সাথে কথা বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন এবং একদম বিভিন্ন জায়গায় আপনি উপস্থিত ছিলেন। তো স্যার, এই যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেদিনকে রাতে বিনীত গোয়েল, আইপিএস বিনীত গোয়েল, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সারা রাত কথাবার্তা হয়েছিল, সেই বিষয়টা প্রত্যেকের নজরে আসছে। সেই সূত্র ধরে মানুষের মনে একটা প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি অ্যারেস্ট করা হতে পারে? দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, খুব ভালো কোশ্চেন করেছেন। আপনি জানেন সেই দিনের যে ঘটনাটা, সেটা মুখ্যমন্ত্রী বলেছিল আমি সারা রাত বসে মনিটরিং করেছি। কিসের মনিটরিং করেছে? উনি তো নিজের স্পটে জানি, তাহলে মোবাইলের মাধ্যমে জানিয়েছে। এবং এই যে ঘটনাটা আপনারা দেখছেন, এটা কিন্তু অলরেডি, আমি যেটা জানি, অলরেডি কিন্তু মোবাইল টাওয়ার, আজকে আমাদের যেটা বলে আপনার মোবাইলে যে সমস্ত কথোপকথন হয়, চ্যাটিংগুলো আপনার হচ্ছে গিয়ে যে আজকে মোবাইলে যে আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত, আমি বিশেষ করে মোবাইল টাওয়ারে ক্যালকাটা পুলিশ কমিশনার কোথায় ছিল, সিডিআর, কল ডিটেলস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টাওয়ার লোকেশন এবং চ্যাটিং, এইগুলো আজকে যদি বের করে, তাহলে মুখ্যমন্ত্রী যে ডাইরেকশানগুলো দিচ্ছে, ডাইরেকশন কি এই দিয়েছিল তোমরা ডেড বডিটা নিয়ে চলে যাও? আপনারা জানেন আসল কারণটা কি? 2000 আমি 11 তারিখে না 12 তারিখে আমি ট্রেনে করে যাচ্ছিলাম শিয়ালদাতে। আমি সাধারণত ভ্যান্ডারে চড়ি, বিশ্বাস করুন, আমি সাধারণত ভ্যান্ডারে চড়ি মানুষের কনভারসেশনগুলো শোনার জন্য, এই সরকারের নেগেটিভ পজিটিভ সাইড। এই ভ্যান্ডারে যারা ক্যানিং লোকাল থেকে আজকে কোলে মার্কেটে সবজি নিয়ে যাচ্ছিল, তারা আলোচনা করছিল যে ভাইরে, একটা শিক্ষিত ডাক্তার, সেই ডাক্তার কি কখনো উলঙ্গ হয়ে কি আজকে আত্মহত্যা করে? আমরা যে গ্রামে দেখেছি আত্মহত্যা, আর একটা ডাক্তার আজকে একটা হসপিটালে অন্য ভাষায় বলেছে আরও নাকি কি হয়, আমার এটা কেউ বিশ্বাস, আমি তাই সেদিনে ভাবছিলাম যে ভ্যান্ডারে যারা যায় তারা আইপিসি পড়েনি, সিআরপিসি, তারা জানতে পারছে, আমার ক্যালকাটা পুলিশ জানতে পারলো না যে তাকে কি করে হত্যা করা হয়েছে। অতএব আমি মনে করি আজকে যে তদন্তটা, আমি আবার বলছি, কারণ এটা একটা শিক্ষণই করতেই হবে। কারণ এই কারণে যে আজকে একজন মুখ্যমন্ত্রী যদি আজকে দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না। কেন? আপনারা শুধু জানেন যে পুলিশ কমিশনার কখনো কিন্তু আপনি পিওতে যাবে না আনলেস পুলিশ মন্ত্রী যখন ডাইরেকশন না দেয়। তাহলে উনি যদি ডাইরেকশন দিয়ে থাকেন, কী ডাইরেকশন দিয়েছিল আপনি মনে করে থাকুন? লোকাল ওখানকার এমএলএ কি নির্মল ঘোষ না কী নাম জানো, আপনি ভাবতে পারছেন 200-300 লোক কিনে ছিনিয়ে নিয়ে যাচ্ছে ডেড বডি। তার মা চিৎকার করছে, তার আত্মীয় পরিজন চিৎকার করছে, ডেড বডি দিচ্ছে না। আর আপনি দেখুন আরেকটা কথা, যে আজ মোহনবাগান ইস্টবেঙ্গলের টিম যখন আসছে তখন অ্যারেস্ট করে দিচ্ছে, যখন নাকি আজকে প্রতিবাদ করছিল, আমার আজও মনে আছে সল্টলেক যুব ভারতীর সামনে অ্যারেস্ট করে দিচ্ছে। আর 14 তারিখে যখন র্যানসেক হচ্ছে, আজকে এভিডেন্স লোপাট করছে, তখন কোথায় ছিল ডিসি, কোথায় আজকে কাউন্সিলর, কোথায় আজকে এমএলএ, কোথায় আজকে ডিসি? প্রি প্ল্যান্ড ওয়াইজ পাঠানো হয়েছে যাতে আজকে কোনো এভিডেন্স না থাকে। এবার আপনারা বলবেন তাহলে শাস্তিটা কিভাবে হবে? হ্যাঁ, শাস্তি কেন শাস্তি হবে? শাস্তি হবে এই যে মুখ্যমন্ত্রীর যদি ইনভলভমেন্ট পেয়ে থাকে, এক্স মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী, উনি বলেছেন সারা রাত আমি মনিটরিং করেছি, যদি আজকে কনভারসেশনগুলো পাওয়া যায়। আপনারা জানেন যে কাকুর কনভারসেশন কি করে পেলো? আপনাদের বোধহয় মনে আছে, কাকু এই যে লিভস অ্যান্ড বাউন্সের যে আজকে কাকু, সেই কাকুর কনভারসেশন পেয়েছে সিএফএসএল থেকে, চণ্ডীগড় থেকে, নট ওয়েস্ট বেঙ্গল। আজকে এই যে কনভারসেশন, এই কনভারসেশন যদি আজকে সিএফএসএল এ পাঠায়, বা এখন যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, আজকে মুখ্যমন্ত্রী কি বলেছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, এটাই, এবং এটা যদি সাবস্টেন্সিয়েট করে, তাহলে আপনাদের আবার বলছি, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট এবং কমন ইন্টেনশনে কিন্তু চার্জ আসবে, এবং তার শাস্তি কিন্তু অবধারিত 7 থেকে 8 বছর কি 10 বছর হতে পারে, যেহেতু মার্ডার হয়েছে। অতএব ক্রিমিনাল কনস্পিরেসি এবং ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স, ভারতীয় ন্যায় সংহিতা 238-এ কিন্তু দেখে নেবেন অনুগ্রহ করে, ওতে কিন্তু স্পষ্ট লেখা আছে, মিস ইনফরমেশন নয়, এটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স নয়। ইফ ইট ইজ ফ্যাক্ট, এটা যদি সাবস্টেন্সিয়েট করে, সে মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। কারণ আপনারা জানবেন আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন 361
ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361-এ সারা ভারতে কিন্তু দুজনকে রিল্যাক্সেশন দেওয়া আছে, তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস হয় না। কে সেটা? রাষ্ট্রপতি এবং গভর্নর, তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস হয় না। এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে একেবারে মোটিভেটেডলি হ্যারাসমেন্ট করার জন্য করেছে, এটা কোনো বেস নেই। কেন? তার জন্যই আজকে ইন্দিরা গান্ধী পর্যন্ত অ্যারেস্ট হয়েছিল, তার জন্য কিন্তু আজকে লালু প্রসাদ অ্যারেস্ট নয়, জীবন শেষ করে দিয়েছে, তার জন্যে কিন্তু জয়ললিতা অ্যারেস্ট হয়েছিল, তার জন্যই কিন্তু আজকে যেহেতু বান নেই তার জন্য আজকে দিল্লির মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আমাদের এখানে এসেছিলেন, কি নামটা যেন ওনার, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নাকি, অরবিন্দ কেজরিওয়াল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিহার জেলে ছিল 55 দিন। আবার তারা এখানে আসছে। আপনারা দেখুন আমাদের বিগত দিনে মুখ্যমন্ত্রীর সাথে কারা দেখা করতে এসছে। এই কেজরিওয়াল এসেছিল দেখা করতে, আরেকজন এসেছিল উত্তরপ্রদেশের এক্স মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছেলে। আপনি অখিলেশ যাদবকে চেনেন? এদের হিস্ট্রি কীভাবে উত্তরপ্রদেশ আজকে মাফিয়া ঠিক এই জিনিসটা করতে চেয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। শুনে রাখুন, আজকে উত্তরপ্রদেশে যে জিনিসটা ওরা করে আজকে মানুষের মৌলিক অধিকার থেকে নারী ধর্ষণ থেকে শুরু করে এই আতিক মোহাম্মদদের দিয়ে যে জিনিসটা করেছিল, আজকে সেই জিনিসটা আজকে ওয়েস্ট বেঙ্গলে করতে চেয়েছিল। এবং আরও একটা তথ্য আপনাদের দিয়ে দিই, আমাদের বিগত দিনের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার লড়াইকে। একটা যে প্ল্যান করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুটোকে এক করে নিয়ে একটা দেশ তৈরি করবে এবং তার প্রধানমন্ত্রী হবে আমাদের এক্স মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দায়িত্ব নিয়ে আপনাদের কথা বলছি। কেন? আপনাদের মধ্যে জানেন যখন বাংলাদেশে এই সমস্ত নানা রকম হচ্ছে, ওখান থেকে কীভাবে মেসেজগুলো এসেছিলো। আমরা মমতাকে বলছি আপনি ওই দেশ থেকে ছেড়ে চলে আসুন, আপনি ভারত থেকে চলে আসুন, আপনি আমাদের সাথে যুক্ত একটা নতুন দেশ তৈরি করুন। কারা বলেছে? আনসারুল্লাহ থেকে শুরু করে কারা বলেছিল? অতএব আমার মনে হচ্ছে যে আপনারা বিশ্বাস করুন, আপনারা অনেক সচেতনশীল মানুষ। রাজ্যনীতি এবং রাষ্ট্রনীতি এবং দেশভক্তি কখনো এক হয় না। অনেকে ভাবে যে আমার এই দেশটা বোধহয় আজকে ভিক্ষে করে পাওয়া গেছে, মূর্খের স্বর্গে বাস করছে। আমার এই দেশকে আজকে শৃঙ্খল মুক্ত করে মাতৃভূমিকে মুক্ত করার জন্য কিন্তু আমি আপনাদের আবার বলছি, হাজার হাজার নরনারী হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিল। এই স্বাধীনতা আজকে আপনি জানেন যে সুজিত বসু অ্যারেস্ট হওয়ার জন্য, পার্থবাবু যখন অ্যারেস্ট হচ্ছে, দলীয় কর্মীরা কি বলছিল দেশ স্বাধীন করতে গেলে আমাদের আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে 11 বার অ্যারেস্ট হয়েছিল, তার জন্য উনি আজকে ভারতের নেতা, তোমাদেরও আরও অ্যারেস্ট হতে হবে। অতএব তোমরা আর কাজ করো, নো চিন্তা, আমরা এই দেশকে, আমরা এই পশ্চিমবঙ্গকে আলাদা একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করবো। ভাবতে পারছেন এদের অবস্থা?